চার্বাক অর্থবিদ্যার মূল্য কী? প্রশ্ন 6। চার্বাক অর্থবিদ্যার মূল্য। ভূমিকা: বস্তুর যথাযথ স্বরূপের আলোচনাই হল অর্থবিদ্যার মুখ্য আলোচ্য বিষয়। বস্তুর স্বরূপ সম্পর্কে দার্শনিকদের মধ্যে মতভেদ লক্ষিত হয়। এরূপ মতভেদের পরিপ্রেক্ষিতেই দার্শনিকদের মধ্যে অধ্যাত্মবাদ স্পিরিচুয়ালিজম এবং জড়বাদ মেটেরিয়ালিজম নামক দুটি পরস্পর বিরোধী মতবাদ গড়ে উঠেছে। জড়বাদী চার্বাকদের জ্ঞানতত্ত্বকেই চার্বাক অধিবিদ্যা রূপে উল্লেখ করা হয়। পৃষ্ঠা 218। চার্বাক অধিবিদ্যা তাই একটি উল্লেখযোগ্য জড়বাদী মতবাদ। অন্যভাবে বলা যায়, চার্বাক অধিবিদ্যা তাদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ থেকেই যৌক্তিকভাবে নিঃসৃত হয়েছে। সর্বব্যাপী চতুর্ভূতের প্রকাশ। জড়বাদ মতে জগতের সমস্ত কিছু জড় থেকে উৎপন্ন হয়েছে। জড়বাদ অধ্যাত্মবাদের বিরোধী হওয়ায় তা আধ্যাত্মিক তত্ত্বসমূহকে অস্বীকার করে। চার্বাকগণ জড়বাদী রূপে গণ্য হওয়ায় তারা বেদ, ঈশ্বর, আত্মা, স্বর্গ, নরক, পাপ পুণ্য প্রভৃতি আধ্যাত্মিক তত্ত্বসমূহকে অস্বীকার করেছে। তারা শুধুমাত্র ক্ষিতি, অপ, তেজ এবং মরুত এই চতুর্ভূতকে স্বীকার করেছে। তারাও স্বীকার করেছে যে এই জগতের সমস্ত কিছুই এই চতুর্ভূতের প্রকাশ। সমালোচনা: চার্বাকগণ তাদের জড়বাদী তত্ত্ব প্রচার করায় অন্যান্য ভারতীয় সম্প্রদায়গুলি চার্বাকদের কঠোর সমালোচনা করেছে। তারা সকলেই চার্বাকদের অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এ সত্ত্বেও বলা যায় যে ভারতীয় দর্শনচর্চার ক্ষেত্রে চার্বাক অধিবিদ্যার যথেষ্ট মূল্য রয়েছে। নিচে চার্বাক অধিবিদ্যার মূল্য তথা গুরুত্বের বিষয় উল্লেখ করা হলো। 1. বেদ উপনিষদের বিরুদ্ধাচরণ। চার্বাক সম্প্রদায়ই সর্বপ্রথম বেদ ও উপনিষদের সংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং স্বাধীনভাবে মত প্রকাশে সমর্থ হয়েছে। 2. যুক্তিবাদে আস্থা স্থাপন। চার্বাক দর্শনই সর্বপ্রথম চিন্তার স্বচ্ছতা, বলিষ্ঠতা এবং যুক্তিনিষ্ঠতাকে দর্শনের ক্ষেত্রে উপস্থাপিত করেছে। 3. সুস্থ বিচার বিশ্লেষণ পদ্ধতি অবলম্বন। চার্বাক সম্প্রদায় সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে একদিকে যেমন জড়বাদের ভিত্তিভূমিকে সুদৃঢ় করেছে, অপরদিকে তেমনি অধ্যাত্মবাদের ভিত্তিকে নাড়িয়ে দিতে সমর্থ হয়েছে। 4. নতুন জিজ্ঞাসার উন্মোচন। চার্বাকদের সংশয়বাদী ও বিশ্লেষণী ভূমিকা দর্শনের ইতিহাসে নতুন নতুন জিজ্ঞাসার উন্মোচন করেছে। সে কারণেই চার্বাক দর্শনকে ভারতীয় দর্শনের তোরণদ্বার গেটওয়ে রূপে গণ্য করা হয়। এখানেই চার্বাক দর্শনের মূলটি নিহিত। প্রশ্ন 7। চার্বাক স্বভাববাদ কী? উত্তর: চার্বাক স্বভাববাদ জড়বাদের স্বাভাবিক পরিণতি। চার্বাক স্বভাববাদ হলো এমনই এক মতবাদ যা জড়বাদের স্বাভাবিক পরিণতি রূপে গণ্য। জড়বাদ অনুসারে দাবি করা হয় যে ক্ষিতি, অপ, তেজ এবং মরুত এই চারটি জড়ভূতের সমন্বয়ে জগৎ সৃষ্টি হয়েছে। এর পেছনে কোনো অতীন্দ্রিয় ও অলৌকিক পরিকল্পনাকারী তথা ঈশ্বরের পরিকল্পনা নেই। এই চতুর্ভূতগুলি তাদের নিজ নিজ স্বভাব অনুযায়ী মিলিত হয়েই জগতের সৃষ্টি হয়েছে। চতুর্ভূতগুলির মিলন অবশ্যই আকস্মিক এবং এটাই হলো এই চতুর্ভূতের স্বভাব। সেজন্যই চার্বাক জড়বাদের স্বাভাবিক পরিণতিই হলো স্বভাববাদ বা প্রকৃতিবাদ। চতুর্ভূতগুলির নিজস্ব স্বভাব। চার্বাক মতে চতুর্ভূতগুলির প্রত্যেকটিরই এক একটা নিজ নিজ স্বভাব আছে। যেমন ক্ষিতির স্বভাব হলো গন্ধ, জলের স্বভাব হলো শীতলতা, অগ্নির স্বভাব হলো উষ্ণতা এবং বায়ুর স্বভাব হলো সমতাপীয়তা বা সমস্পর্শ।
চতুর্ভুতগুলি তাদের স্বভাব অনুযায়ী পারস্পরিকভাবে মিলিত হয়ে জগৎ সৃষ্টি করেছে। এই সমস্ত স্বভাবগুলির পিছনে কোনো নিয়ন্ত্রক নেই। এদের স্বভাবসিদ্ধ ক্রিয়াই এগুলিকে প্রকাশ করে। চিনির মিষ্টতা, নিমের তিক্ততা যেমন স্বাভাবিক নিয়ম, তেমনি জড় উপাদানগুলির স্বভাবও স্বাভাবিক নিয়ম। পান, চুন, সুপারি ও খয়ের এগুলির মিশ্রণের ফলে স্বাভাবিকভাবে যেমন লাল রঙের আবির্ভাব হয়, তেমনি জড়কণাগুলির মিলনের ফলে স্বাভাবিকভাবে জগতের সৃষ্টি হয়। এর পেছনে কোনো ঐশ্বরিক ভূমিকা নেই। সমালোচনা: চার্বাকগণ যে চতুর্ভূতের স্বভাব অনুযায়ী জগতের সৃষ্টির কথা বলেছেন, সেই স্বভাবের প্রত্যক্ষ গ্রাহ্যতা কিন্তু প্রমাণ করা যায় না। এগুলি হল মহাভূতগুলির অভ্যন্তরীণ গুণ, সে কারণেই এগুলি প্রত্যক্ষযোগ্য নয়। আরও উল্লেখ করা যায় যে চার্বাক মতে চতুর্ভূতের স্বভাব হল খামখেয়ালিপূর্ণ, আর স্বভাবের খামখেয়ালি আচরণ যুক্তিহীনতাকেই সূচিত করে। সুতরাং চার্বাক স্বভাববাদ কখনোই গ্রহণযোগ্য নয়। প্রশ্ন ৮, চার্বাক যদৃচ্ছাবাদ কি? উত্তর: চার্বাক যদৃচ্ছাবাদ স্বভাববাদের স্বাভাবিক পরিণতি। চার্বাকগণ জগতের উৎপত্তির ব্যাখ্যা প্রসঙ্গে স্বভাববাদের স্বাভাবিক পরিণতি হিসেবে আরও একটি মতবাদের উল্লেখ করেছেন। এটি হল যদৃচ্ছাবাদ বা আকস্মিকতাবাদ। যদৃচ্ছা শব্দটির শব্দগত বিশ্লেষণ হল যৎ প্লাস ইচ্ছা যদৃচ্ছা, অর্থাৎ যেমন ইচ্ছা তেমনিভাবে করা। এরূপ মতবাদে তাই দাবি করা হয় যে ক্ষিতি, অপ, তেজ এবং মরুত মৌল উপাদান হিসাবে এই চতুর্ভুতগুলির উদ্দেশ্যহীন ও খামখেয়ালি যদৃচ্ছ মিলনের ফলে এই জগতের সৃষ্টি হয়েছে। এরূপ নিয়ম তাই কোনো নির্দিষ্ট কার্যকারণ তত্ত্বকে স্বীকার করে না। চতুর্ভুতগুলির মিলনের ধরন: চার্বাক মতে চতুর্ভুতগুলির মিলন যেমন জগৎ সৃষ্টিকে সূচিত করে, তেমনি এগুলির বিচ্ছেদ জগৎ ধ্বংসের বিষয়টিকেও নির্দেশ করে। চার্বাকগণ দাবি করেন যে যেহেতু জগৎ সৃষ্টির ব্যাপারে মূল উপাদানগুলির মিলনের ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যদৃচ্ছা, সেজন্য উপাদানগুলির মিলন হলো একান্তভাবেই আকস্মিক। সে কারণেই চার্বাকদের স্বভাববাদের পরিপ্রেক্ষিতে আকস্মিকতাবাদের উল্লেখ করা হয়েছে। সমালোচনা: আকস্মিকতাবাদের মূল ত্রুটি এই যে আকস্মিকতা তথা যদৃচ্ছাকে কখনোই একটি দার্শনিক মতবাদ রূপে গণ্য করা যায় না। আকস্মিকতার সপক্ষে কোনো যুক্তি হাজির করা যায় না, কারণ যুক্তি ও আকস্মিকতা পাশাপাশি থাকতে পারে না। সুতরাং আকস্মিকতাবাদ বা যদৃচ্ছাবাদ কখনোই একটি যুক্তিযুক্ত দার্শনিক মতবাদ রূপে গণ্য হতে পারে না। প্রশ্ন ৯, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চার্বাকরা একথা কেন বলেছেন? অথবা চার্বাকদের প্রত্যক্ষমেকেবম প্রমাণম আলোচনা করো, অথবা চার্বাক মতে প্রমাণ কি? উত্তর: প্রমাণ হিসেবে প্রত্যক্ষ। ভূমিকা: চার্বাক দর্শন তত্ত্বের মূল ভিত্তিই হল তাদের জ্ঞান তত্ত্ব। এই জ্ঞান তত্ত্বের মূল বিষয়ই হল প্রমাণ। যথার্থ জ্ঞানের উৎসকেই বলা হয় প্রমাণ। ভারতীয় দর্শনে মোট 9টি প্রমাণকে স্বীকার করে নেওয়া হয়েছে। এদের মধ্যে মুখ্য প্রমাণ হল 3টি: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। এই 3টি প্রমাণের মধ্যে জড়বাদী চার্বাকগণ শুধুমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বা যথার্থ জ্ঞানের উৎস হিসেবে স্বীকার করে নিয়েছেন। প্রত্যক্ষের ধারণা: ইন্দ্রিয়ের সঙ্গে অর্থ বা বিষয়ের যে সংযোগ বা সন্নিকর্ষ তাকেই বলা হয় প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ প্রমাণ থেকেই উৎপন্ন জ্ঞানকেই বলা হয় প্রত্যক্ষ প্রমা।
চার্বাক মতে প্রত্যক্ষের ওপর সমস্ত প্রকার জ্ঞান নির্ভরশীল বলে একে বলা হয় প্রমাণ শ্রেষ্ঠ বা জ্যেষ্ঠ প্রমাণ। পৃষ্ঠা 219। প্রত্যক্ষের বিভাগ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই 5টি বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে আমাদের বাহ্য বস্তুর প্রত্যক্ষ হয়। আর সুখ, দুঃখ, অনুভূতি প্রভৃতি মানুষ অবস্থার জ্ঞানকে বলা হয় মানুষ প্রত্যক্ষ। আমাদের 5টি ইন্দ্রিয় নিজ নিজ বিষয়ের সঙ্গে সরাসরিভাবে সম্বন্ধযুক্ত এবং এর ফলেই প্রত্যক্ষ প্রমাজ্ঞান লাভ করা সম্ভব হয়। এই ধরনের জ্ঞানের ক্ষেত্রে কোনো প্রকার সংশয় থাকে না বলেই প্রত্যক্ষকে সার্থক প্রমাণরূপে গণ্য করা হয়। প্রমাণের শর্ত। চার্বাক মতে যা প্রমাণরূপে গণ্য তাকে হতে হবে 1. যথার্থ অনুভব। এর অর্থ হল যে বিষয়টি যা তাকে ঠিক সেইভাবেই জানা, যেমন ঘটকে ঘটরূপে জানা। 2. বিপর্যয় শূন্য। এর অর্থ হল যথার্থ জ্ঞান। অযথার্থ জ্ঞানকে বলা হয় বিপর্যয়। যে বস্তুতে যে ধর্মের প্রভাব আছে তাকে ঠিক সেই ধর্মী রূপে জানাই হলো বিপর্যয়। যেমন রজ্জুতে সর্পভ্রম। প্রমাণকে এরূপ বিপর্যয়যুক্ত হলে হবে না, তাকে হতে হবে বিপর্যয় শূন্য। 3. সন্দেহাতীত। প্রমাণকে সন্দেহযুক্ত হলে হবে না, প্রমাণকে হতে হবে সন্দেহশূন্য বা সন্দেহের অতীত। যেমন কোনো কিছুকে দেখে সেটা স্থাণু গাছের কাণ্ড যেমন কোনো কিছুকে দেখে সেটা স্থাণু গাছের কাণ্ড না মানুষ, এরূপ সংশয় বা সন্দেহ না থাকা। 4. অবাধিত শব্দটির অর্থ হল বাধা না পাওয়া, অর্থাৎ বিরুদ্ধ কোনো বিষয় দ্বারা প্রমাণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া চলবে না। 5. অনধিগত শব্দের অর্থ হল আগে থেকে না জানা, অর্থাৎ প্রত্যক্ষ করার আগেই বিষয়টিকে না জানা, শুধুমাত্র প্রত্যক্ষের পরই তাকে নতুনভাবে জানতে হবে। চার্বাক মতে শুধুমাত্র প্রত্যক্ষই যথার্থ বা প্রমাজ্ঞানের এই সমস্ত শর্তগুলিকে পূরণ করতে সমর্থ, কারণ প্রত্যক্ষের জ্ঞানই কেবলমাত্র সন্দেহাতীত, স্পষ্ট ও অভ্রান্তরূপে গণ্য। প্রত্যক্ষই তাই যথার্থ অনুভবের সৃষ্টি করতে পারে। তাই প্রত্যক্ষই প্রমাজ্ঞানের একমাত্র উৎস বা প্রমাণ। এই প্রত্যক্ষের ওপরই অপরাপর প্রমাণগুলি নির্ভরশীল। অনুমান এবং শব্দ প্রভৃতি প্রমাণ সন্দেহাতীত, স্পষ্ট ও অভ্রান্তরূপে গণ্য নয়, কারণ এগুলি অপ্রত্যক্ষযোগ্য বিষয়ের জ্ঞান দান করে, ফলে তা ভ্রান্ত ও সন্দেহজনক রূপে গণ্য। সেজন্যই চার্বাকগণ দাবি করেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। 10. প্রশ্ন। অনুমানের বিরুদ্ধে চার্বাকদের যুক্তিগুলি কী? উত্তর। অনুমানের বিরুদ্ধে চার্বাকদের যুক্তি। ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ে অনুমানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু চার্বাকগণ অনুমানকে কখনোই প্রমাণ হিসেবে স্বীকার করেন না। অন্ধকারে ঝাঁপ দেওয়ার প্রক্রিয়া। চার্বাক মতে ব্যাপ্তিক জ্ঞান হলো মূলত অন্ধকারে এক ঝাঁপ দেওয়ার মতো এক অনিশ্চিত প্রক্রিয়া, আর এর ওপর অনুমান নির্ভরশীল বলে অনুমানকেও অন্ধকারে ঝাঁপের সঙ্গেই তুলনা করা হয়েছে। অনুমান তাই নেহাতি একটি আন্দাজের বিষয়রূপে গণ্য এবং সন্দেহের দোলায় দোদুল্যমান, আর সে কারণে অনুমানকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না।
সংশয় নিরসনে ব্যর্থতা। চার্বাকগণ দাবি করেন যে ব্যাপ্তি সম্বন্ধ হল দুটি বিষয়ের মধ্যে নিয়ত স্বাভাবিক সহচার সম্বন্ধ, কিন্তু সার্বিক সহচার সম্বন্ধের অর্থই হল তা বর্তমান, অতীত ও ভবিষ্যতের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তা সর্বকালীন রূপে গণ্য হবে। কিন্তু বর্তমানকালে তা প্রত্যক্ষ করা সম্ভব হলেও অতীত ও ভবিষ্যৎকালে তাকে প্রত্যক্ষ করা আদৌ সম্ভব হয় না। সুতরাং সেক্ষেত্রে সংশয় থেকেই যায়। ফলে নিয়ত সহচার সম্বন্ধের ওপর নির্ভরশীল অনুমানও সম্ভব নয়। অনবস্থা দোষের অবস্থা। চার্বাকগণ দাবি করেন যে ব্যাপ্তিক জ্ঞান প্রত্যক্ষযোগ্য নয় বলে তা আবার অনুমান নির্ভরও হতে পারে না, কারণ ব্যাপ্তিজ্ঞানকে প্রতিষ্ঠা করার জন্য যদি অনুমানের ওপর নির্ভরশীল হতে হয়, তাহলে সেই অনুমানটির ব্যাপ্তিজ্ঞানের জন্য আরও একটি অনুমানের ওপর নির্ভরশীল হতে হয়, আর এভাবে ক্রমান্বয়ে এগিয়ে গেলে অনবস্থা দোষের উদ্ভব হয়। ফলত ব্যাপ্তি সম্পর্কের ওপর নির্ভরশীল অনুমান আদৌ সম্ভব নয়। আপ্ত ব্যাপ্তির বাক্যও সংশয়পূর্ণ। চার্বাকগণ আরও বলেন যে ব্যাপ্তি সম্বন্ধের জ্ঞান কোনো আপ্ত বা বিশ্বাসযোগ্য ব্যক্তির কাছ থেকেও পাওয়া সম্ভব নয়, কারণ আপ্ত বা বিশ্বাসযোগ্য ব্যক্তিটি যে প্রকৃতপক্ষেই বিশ্বাসযোগ্য তাও আবার এক প্রকার অনুমান সাপেক্ষ। এই আপ্তজ্ঞানকে বলা হয় শব্দ প্রমাণ। সুতরাং শব্দ প্রমাণ ও ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে না। সুতরাং ব্যাপ্তি সম্বন্ধ একেবারেই সম্ভব নয়, আর সেই কারণেই ব্যাপ্তি সম্বন্ধের ওপর নির্ভরশীল অনুমানও প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না। পরোক্ষ জ্ঞানকে অস্বীকার। সবশেষে উল্লেখ করা যায় যে চার্বাকগণ হলেন প্রত্যক্ষবাদী। তারা অপ্রত্যক্ষ বা পরোক্ষ জ্ঞানকে কখনোই স্বীকার করেন না। অনুমানও পরোক্ষ জ্ঞান রূপে গণ্য হওয়ায় তা কখনোই যথার্থ প্রমাণ রূপে গ্রাহ্য হতে পারে না। সমালোচনা। চার্বাকগণ যে অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেন না তা কিন্তু সন্তোষজনক নয়, কারণ জ্ঞান তত্ত্বের ক্ষেত্রে অনুমানের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা অস্বীকার করা যায় না। এমনকি সুশিক্ষিত চার্বাকগণও এর গুরুত্ব উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। তাছাড়াও উল্লেখ করা যায় যে অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার না করলে জ্ঞানের সীমানা অত্যন্ত সংকুচিত হয়ে পড়ে। সুতরাং অনুমান সম্পর্কে চার্বাকদের দাবি যথার্থ নয়। প্রশ্ন 11। চার্বাক দেহাত্মবাদের বা ভূত চৈতন্যবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। এর মতবাদটি কি গ্রহণযোগ্য? অথবা চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা ইনভার্টেড কমার মধ্যে। চার্বাকদের এরূপ অভিমতের সবিচার আলোচনা করো। উত্তর। চার্বাক দেহাত্মবাদ নিত্য আত্মার ধারণার বিরোধী। বেশিরভাগ ভারতীয় দার্শনিক সম্প্রদায় আত্মা সম্পর্কে যে মতবাদ পোষণ করে, চার্বাক সম্প্রদায় কিন্তু তার ঠিক বিপরীত কথা বলে। অন্যান্য ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মতে আত্মা হলো দেহের অতীত কোনো স্থায়ী সত্তা। এই সত্তা হলো অজড়াত্মক ও অতীন্দ্রিয়। আত্মা হলো নিত্য ও শাশ্বত এবং এর কোনো বিনাশ নেই।
আত্মা শুধুমাত্র এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয় মাত্র, কিন্তু চার্বাকগণ আত্মা সম্পর্কে এ ধরনের অভিমত গ্রহণ করেন না। চৈতন্য বিশিষ্ট দেহ হিসেবে আত্মা। চার্বাকগণ দেহের অতিরিক্ত স্বতন্ত্র নিত্য আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন। তাদের মতে, ইনভার্টেড কমার মতে, চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা, ইনভার্টেড কমা ক্লোজ। সেজন্যই আত্মা সম্পর্কিত চার্বাকদের মতবাদকে বলা হয় দেহাত্মবাদ। চার্বাকগণ চিরন্তন আত্মার অস্তিত্বকে অস্বীকার করলেও চৈতন্যকে অস্বীকার করেননি। তারা দাবি করেন যে চৈতন্যকে আমরা প্রত্যক্ষ করতে পারি। এই চৈতন্য হলো দেহেরই একটি গুণ। মানব দেহ ছাড়া আর অন্য কোনো জড় বস্তুতে চৈতন্য থাকে না। এই চৈতন্যযুক্ত দেহই হলো আত্মা। এছাড়া আত্মার আর দ্বিতীয় কোনো পরিচয় নেই। পৃষ্ঠা 220। ভূত চৈতন্যবাদ। চার্বাক মতে ক্ষিতি, অপ, তেজ এবং মরুত এই চতুর্ভূতের এক বিশেষ সংমিশ্রণে জীবদেহ গঠিত হয়। এই চতুর্ভূতের স্বভাব অনুযায়ী জীবদেহে চৈতন্যের আবির্ভাব ঘটে। জড় চতুর্ভূতে চৈতন্যের অস্তিত্ব না থাকলেও তাদের বিশেষ সংমিশ্রণে গঠিত দেহে চৈতন্যের আকস্মিক আবির্ভাব হয়, যেমন পান, চুন, সুপারি ও খয়ের। এই চারটি উপাদানের মধ্যে লাল রং না থাকলেও সেগুলি একসঙ্গে চিবানো হলে তাতে লাল রঙের সৃষ্টি হয়। সুতরাং চৈতন্য হলো দেহের একটি আকস্মিক গুণ। দেহের ধ্বংস হলে আর এই চৈতন্যও থাকে না। দেহের বিনাশের সঙ্গেই চৈতন্যের বিনাশ। চার্বাক মতে চৈতন্য মানেই হলো দেহে আশ্রিত চৈতন্য। সে কারণেই দাবি করা সঙ্গত যে চৈতন্য দেহেরই গুণ এবং চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। এর বাইরে আত্মার আর কোনো অস্তিত্ব নেই। আমরা অনেক সময় বলে থাকি যে আমি মোটা, আমি রোগা, এটা আমার দেহ ইত্যাদি। এসব থেকে প্রমাণিত হয় যে দেহ এবং আমি বা আত্মা এক ও অভিন্ন। দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গে চৈতন্যরও অবলুপ্তি ঘটে। মৃত্যুই জীবের জীবনের শেষ কথা। সুতরাং জন্মান্তর ও আত্মার নিত্য সত্তা নিরর্থক ও অসার কল্পনা মাত্র। সমালোচনা। চার্বাক দেহাত্মবাদ সূক্ষ্ম যুক্তি তর্কের ওপর প্রতিষ্ঠিত হলেও তা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নয়। চার্বাক মত অনুযায়ী দাবি করা হয়েছে যে চৈতন্য হলো দেহের একটি গুণ এবং এই চৈতন্যই হলো আত্মা। কিন্তু উল্লেখ করা যায় যে দেহের অন্যান্য বিশেষণগুলির ন্যায় চৈতন্য কখনোই দেহের একটি গুণ রূপে গণ্য হতে পারে না। কারণ দেহের অপরাপর গুণগুলি যেমন মূর্ছা, সুযুক্তি এবং এমনকি প্রাণহীন দেহ বজায় থাকলেও সেভাবে চৈতন্য থাকে না। সুতরাং চৈতন্যকে দেহের গুণ বলা অযৌক্তিক। আরও উল্লেখ করা যায় যে চৈতন্য দেহের গুণরূপে গণ্য হলে স্মৃতি ও প্রত্যভিজ্ঞার বিষয়গুলি ব্যাখ্যা সম্ভব নয়। সুতরাং সম্পর্কিত চার্বাকদের মতবাদ গ্রহণযোগ্য নয়। 12 প্রশ্ন। চার্বাক জড়বাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর। জড়বাদের ধারণা। ভূমিকা। জড়বাদ হলো এমনই এক দার্শনিক মতবাদ যে মতবাদ অনুযায়ী দাবি করা হয় যে জড়ই, ম্যাটার, হলো জগতের পরম তত্ত্ব। জড়বাদে তাই জগতের সব কিছুকেই জড়াত্মক বলে উল্লেখ করা হয়। জড়বাদে আরও দাবি করা হয় যে জীবজগৎ জড় পদার্থেরই অভিব্যক্তি বা রূপান্তর মাত্র। এরূপ মতবাদ তাই সম্পূর্ণরূপে আধ্যাত্মবাদের এক বিরোধী মতবাদরূপে গণ্য। ভারতীয় দর্শনে জড়বাদের প্রচার করেছে একমাত্র চার্বাক সম্প্রদায়। চার্বাক জড়বাদের প্রাচীনত্ব।
ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলির মধ্যে চারবাক সম্প্রদায় হল সর্বাপেক্ষা প্রাচীন, আর এই সম্প্রদায়ই জড়বাদের প্রবর্তক। সুতরাং এই দাবি করা সঙ্গত যে জড়বাদ হল এক অত্যন্ত প্রাচীন মতবাদ। প্রত্যক্ষ প্রমাণবাদে বিশ্বাস। চার্বাকগণ হলেন প্রত্যক্ষ প্রমাণবাদী। এই প্রত্যক্ষ প্রমাণের ওপর ভিত্তি করেই তারা জড়বাদের প্রতিষ্ঠা করেছেন। তারা কোনো অতীন্দ্রিয় ও অলৌকিক তত্ত্বে বিশ্বাস করেন না। সে কারণেই তারা অধ্যাত্মবাদের যুক্তি খণ্ডন করেছেন এবং জড়বাদের প্রতিষ্ঠা করেছেন। জড়বাদ, স্বভাববাদ ও যদৃচ্ছাবাদে আস্থা। চার্বাক মতে ক্ষিতি, অপ, তেজ এবং মরুত এই চারটি ভূতের সংমিশ্রণে জগৎ গঠিত। এই চারটি মহাভূত প্রত্যক্ষযোগ্য বলে এদের অস্তিত্ব চার্বাকগণ স্বীকার করেন। এই চারটি মহাভূত ছাড়াও অন্যান্য ভারতীয় দর্শন সম্প্রদায় আকাশকে বোম পঞ্চম মহাভূত বলে স্বীকার করা হয়, কিন্তু তা প্রত্যক্ষযোগ্য নয় বলে চার্বাকগণ আকাশ তথা বোমকে স্বীকার করেন না। এই চারটি ভূত নিজ নিজ স্বভাব অনুসারে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে জগৎ সৃষ্টি করেছে। তাদের এই মিলন কিন্তু আকস্মিক। এগুলির মিলনের পেছনে কোনো পরিকল্পনা নেই। এখানে ঈশ্বরেরও কোনো ভূমিকা নেই। সে কারণেই চার্বাক জড়বাদকে স্বভাববাদ বা যদৃচ্ছাবাদ রূপে উল্লেখ করা হয়। দেহাত্মবাদে বিশ্বাস। চার্বাক মতে চতুর্ভূতের সংমিশ্রণের ফলে জড়াত্মক দেহের উদ্ভব হয় এবং সেখানে চৈতন্য নামে এক আকস্মিক গুণের আবির্ভাব হয়। এই চৈতন্যই হলো আত্মা। এছাড়া আত্মার আর কোনো পরিচয় নেই। নিত্য ও চিরন্তন আত্মার অস্তিত্ব তাই নিরর্থক মাত্র। সে কারণেই জড়বাদের পরিপ্রেক্ষিতে চার্বাকদের আত্মা সম্পর্কিত মতবাদটি দেহাত্মবাদ নামে খ্যাত। অতীন্দ্রিয় সত্তায় অবিশ্বাস। চার্বাকগণ যেহেতু জড়বাদের সমর্থক, সেহেতু তারা অতীন্দ্রিয় ঐশ্বরিক সত্তায় বিশ্বাসী নয়। তাদের কাছে জগৎ সৃষ্টির কারণরূপে ঈশ্বরের কল্পনা তাই একেবারেই নিষ্প্রয়োজন। এভাবেই তারা কর্মবাদ, জন্মান্তরবাদ, পাপ পুণ্য, স্বর্গ নরক প্রভৃতিকেও অস্বীকার করেছেন। চার্বাক সম্প্রদায়ের মতে এই সমস্ত বিষয়গুলি প্রত্যক্ষযোগ্য নয় বলে এগুলি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। এই সমস্ত বিষয়গুলি জড়বাদের বিরোধী রূপেও গণ্য। একমাত্র কাম্য হিসেবে ইন্দ্রিয় সুখ। চার্বাক জড়বাদের দৈহিক সুখ তথা কামই হল জীবনের চরম পুরুষার্থ। দৈহিক সুখ তথা কাম চরিতার্থ করার জন্য অর্থের প্রয়োজন। সে কারণেই তারা অর্থকে গৌণ পুরুষার্থ রূপে উল্লেখ করেছেন। তাদের মতে মানুষ মাত্রই চতুর্ভূতে সৃষ্ট জীবিত জীবদেহ মাত্র। সুতরাং দৈহিক সুখভোগই হল মানুষের একমাত্র কাম্য বস্তু। তাই তারা বলেন, যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। অর্থাৎ যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করে ঘি খাও।